সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত সমাধান নিয়ে। আজকে আমরা সমাধান করছি 50 নং পৃষ্ঠায় এবং 51 নং পৃষ্ঠায় যেটা আছে, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, আর একটা হচ্ছে ভগ্নাংশের খালিঘর দেওয়া আছে, এই খালিঘরগুলো আমরা পূরণ করব। তো আশা করি আমরা এই ভিডিওতে এই দুইটা জিনিস খুব ভালোভাবে আমরা শিখতে পারবো। তো প্রথমে যেটি দেওয়া আছে তোমাদের বইয়ের 50 নম্বর পৃষ্ঠায়, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। এখানে 1, 2, 3, 4, 5টি সমস্যা রয়েছে। আমরা 5টি সমস্যায় সমাধান করব। তো প্রথমে কত আছে? প্রথমে আছে হচ্ছে 5/7 তো আমি প্রথমে এটা লিখে নিচ্ছি। আমাদের যেটা আছে সেটা হচ্ছে 5/7। সেটা আমরা কি বুঝতে পারছি? এটা হর হচ্ছে ছোট, লব বড়, সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে মিশ্র ভগ্নাংশে আমরা প্রকাশ করব। তো এটা যদি আমরা বলতে চাই, এখানে আমরা কি বলি? এখানে বলি আমরা 5/7, তাই না? 5/7। এই জন্য আমরা 5 দ্বারা আমরা 7কে ভাগ করব। তো আমরা যদি 5 দ্বারা 7কে ভাগ করি, তাহলে আমরা যদি এখানে কতবার ভাগ করা যায়? এটা একবার যদি দেই, 5 একে 5, দুইবার দিলে হবে 10, বেশি হয়ে যাবে, আমাদের একবার যাবে। একবার গেলে 5 একে 5, 7 থেকে 5 যখন আমরা বিয়োগ করে ফেলবো, কত থাকবে? 2। এখন এখানে দেখো, এখানে এই পাশে আর কোনো অঙ্ক বাকি নাই এই সংখ্যার, মানে বাকি থাকলে আমরা কেটে নিয়ে আসতাম, সেটাই ভাগের নিয়ম। তো এখানে যেহেতু বাকি নাই, এটা অবশিষ্ট থাকে, তাই আমাদেরকে এই যে এখানে পূর্ণ সংখ্যা থাকবে। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে মিশ্র ভগ্নাংশটা আমরা তৈরি করি। তো এখানে পূর্ণ সংখ্যাটা নিয়ে আসবো, আর এই যে 5, যে ভাজক হয়ে যাবে এখানের হর, আর যে ভাগশেষ থাকবে সেটা হবে লব। এই যে আমরা 5/7 এক সমস্ত 5/2 করলাম, সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত থেকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম। তো এটা আমি 1 নম্বর করলাম। 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4/8। তো এবার আমরা দেখি, এখানে আমরা 4/8 করব আমরা। তো 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 দ্বিগুণে হবে 8। তো এখানে হচ্ছে কি, এখানে ভাগশেষ হচ্ছে 0। তো যেহেতু ভাগশেষ 0 হচ্ছে, ভাগশেষ যদি 0 হয় তাহলে আমাদের কিছু করার নেই। আমাদের এখানে যেটা আছে সেটাই হবে একটা মানে পূর্ণ সংখ্যা। তো এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তারপর যেটা আছে 3 নম্বর, 3 নম্বরে আছে হচ্ছে 7/22। তো 7/22কে যদি আমি করি, 7 দ্বারা আমি 22কে ভাগ করি, কতবার যাবে? 7 একে 7, 7 দ্বিগুণে হচ্ছে 14, 3 7 21, 4 7 28, 28 হলে বেশি হয়ে যাবে, আমরা এখানে 3 বার দিব, 3 7 হচ্ছে 21। তো 22, মানে 2 থেকে 1 চলে গেলে 1, 2 থেকে 2 চলে গেলে কিছুই থাকবে না, 0। তো আর যেহেতু কেটে আমার মতো আর কোনো আনার মতো কোনো অঙ্ক এখানে নাই, তাই আমাদের এখানে যে ফল হয়েছিল সেটা হবে পূর্ণ সংখ্যা, আর এটা হবে হর, এটা হবে লব। এইগুলো হচ্ছে আমাদের 1, 2, 3-এর যে প্রশ্নের উত্তর ছিল, প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়েছি। আমরা এখন 4 নম্বরটা যদি দেখি, 4 নম্বর হচ্ছে 8/35। তো 8/35কে যদি আমি ভাগ করতে চাই, 8 দ্বারা ভাগ করব কতকে? 35কে। তো আমি 8-এর 1 অঙ্কে যাবে না, 2 অঙ্কের মধ্যে আমাকে নিতে হবে। তো এখন আমি যদি 2 অঙ্কে ভাগ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? 8-এর নামতা আমাদেরকে নিতে হবে। তো 8 একে 8, 8 দ্বিগুণে 16, 8 3-এ হচ্ছে 24, 8 4-এ হচ্ছে 32, 8 5-এ হচ্ছে 40। এখানে 40 কিন্তু এর বেশি হয়ে যায়, তার মানে আমাকে কয়বার দিতে হবে? 4 বার। 8 4-এ হচ্ছে 32, তাহলে আমি 32 দিব। এখন আমার বিয়োগ করার পালা। 5 থেকে যখন 2 বিয়োগ করবো, কত থাকবে? 3। 3 থেকে 3 চলে গেলে কিছুই থাকবে না। তো এখানে যেহেতু আর কিছু নাই, তাহলে এই পূর্ণ সংখ্যাটা হবে আমাদের এখানে, এই ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা, এটা হবে হর, আর এটা হবে লব। এ হচ্ছে আমাদের 4 নম্বর। তো আমরা 5 নম্বরে যদি আমরা সমাধানটা করি, 5 নম্বরে এখানে কত আছে? 10/40। তো এটা বিভিন্ন 2টা উপায়ে করা যায়। আমি একটা উপায় দেখাচ্ছি, বা তোমরা আর একটা উপায় করে নিতে পারো, অথবা আমি 2টা উপায় দেখাচ্ছি, সমস্যা নেই। আমরা এটা থেকে ভাগ করব। তো এখানে আমরা কত হবো? 4 10-এ হচ্ছে 40। তাহলে এখানে ফলটা কত হলো? 4। আবার এটা যদি আমরা এইভাবে করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা করতে পারি। এটা দিয়ে আমরা এটাকে কেটে ফেললে কত? 1/4। 1 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি, কত হবে ফলটা? 4। তো এটা 2টা নিয়মে করা যায়। তো এটা ছিল আমাদের 50 নং পৃষ্ঠায় যে সমস্যা। এই 50 নং পৃষ্ঠার সমস্যা। আমরা এখন 51 নং পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলো যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটু এখানে দেখি। এখানে বলছে 3/1 এর সমতুল ভগ্নাংশ কীভাবে নির্ণয় করা যায়।
তো 3 ভাগের 1 ভাগ যে আমরা সমতুল ভগ্নাংশটা নির্ণয় করব। তো এই সমতুল ভগ্নাংশটা নির্ণয় করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে লব ও হরকে কোনো একই সংখ্যা দ্বারা, একটি পূর্ণ সংখ্যা দ্বারা, বিষয়টি একটু খেয়াল করবা, লব ও হরকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে নতুন যে ভগ্নাংশ পাওয়া যাবে সেই ভগ্নাংশ হচ্ছে পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ভাগের 1 ভাগ, এই 3 ভাগের 1 ভাগকে আমরা যখন লব ও হরকে 2 ধারায় গুণ করেছি, এটাকে 2 দ্বারা গুণ করেছি, এটাকে 2 দ্বারা গুণ করেছি, তাহলে এখানে কত হবে 2 একে 2, আর এখানে হয়েছে কত 3 দুগুণে হচ্ছে 6। তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম, 3 ভাগের 1 ভাগ আর 6 ভাগের 1 ভাগ একই জিনিস। আবার এখানে যখন 3 দ্বারা গুণ করা হবে তাহলে 3 একে 3 হবে, আবার 3 3 হবে 9, আবার 4 দ্বারা গুণ করলে 4 একে 4, 3 4 হচ্ছে 12। তো একইভাবে আমরা করতে পারি। তো এখন এটা ঠিক আছে কিনা আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি। প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি তাহলে আমাদের আরও সহজ হবে। এখানে মনে করো আমি একটা 2টা বক্স আমি নিব, আমি এখানে একটা বক্স নিলাম, এখানে একটা বক্স নিলাম, এবং আবার আরেকটা বক্স আমি নিচে নিলাম, দুইটা একই রকমভাবে নিলাম। হ্যাঁ, এটা আমি নিলাম। তো আমি এটাকে কী করলাম, এটাও 2 ভাগের 1 ভাগ, এটা কত, এটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ, তাই না? এটা 2 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে, এটাও 2 ভাগের 1 ভাগ, একই সমান, তাই তো? আমি আবার এটাকে আমরা কি বলছিলাম, মানে এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে লব, আর কত ভাগের মোট 2 ভাগের 1 ভাগ। এটা আমি কি লিখতে পারি, এই জায়গাটুকু 2 ভাগের 1 ভাগ। তার মানে এটা হচ্ছে হর, আর পুরাটা হচ্ছে এটা হচ্ছে লব, পুরাটা হচ্ছে হর, তাই তো? এটুকু তো আমরা বুঝি, তাই না? তো এখন আমি এটাও হচ্ছে কি, এই পাঁচটা আমি দুইটাকে কিন্তু একইভাবে খণ্ড করেছি, এটাও হচ্ছে 1, হ্যাঁ, মানে 2 ভাগের 1 ভাগ। এখন লবকে আমি 2 দ্বারা গুণ করব, তো লবকে যদি আমি 2 দ্বারা গুণ করি কত হবে, 2 একে 2, তার মানে এটাকে 2 ভাগ করতে হবে, আবার এটাকেও 2 ভাগ করতে হবে, দুইটাকে আমি 2 ভাগ করলাম, এখন কত ভাগ হয়ে গেল, 4 ভাগ। এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, এটাকেও 2 দ্বারা গুণ করি, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, 2 একে 2 আর 2 দুগুণ হচ্ছে 4, তার মানে 4 ভাগের 2 ভাগ। তো আমরা দেখি এখানে 4 ভাগ আমরা তৈরি করেছি, তো এখান থেকে যদি 2 ভাগ নিই এইটুকু, তার মানে 2 ভাগের 1 ভাগ ছিল এইটুকু, আর 4 ভাগের 1 ভাগ হয়েছে এইটুকু, তাহলে দুইটাকে সমান, এই জন্যই বলা হয় সমতুল ভগ্নাংশ। ঠিক আছে? তো এখন এরকম সমতুল ভগ্নাংশ আমরা এখানেও করতে পারি। বলছে 8 ভাগের 3 ভাগের 4টি সমতুল ভগ্নাংশ আমরা লিখি। তো প্রথমে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 3 দুগুণে 6, এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 8 দুগুণে হবে 16, একটা লিখলাম। তো আবার 4টা বলছে, 1 দ্বারা গুণ করেছি, এখন 2 দ্বারা গুণ করেছি, এখন আমি 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে 3 3 হচ্ছে 9, আর 3 8 হচ্ছে 24। এখন যদি আমি 4 দ্বারা গুণ করি, 4 3 হচ্ছে 12, আর 4 8 হচ্ছে 32। তারপর আমাকে 1টা 2টা 3টে হয়েছে, আমি 5 দ্বারা যদি গুণ করি, 3 5 হচ্ছে 15, আর 5 8 হচ্ছে 40। ঠিক আছে? আশা করি তোমরা ওইভাবে করতে পারবা। তো এর পরবর্তীতে যে কাজটি আছে আমরা একটা যদি দেখি, এটা এখানে বলছে 24 ভাগের 8-এর সমতুল ভগ্নাংশ কোনটি? 12 ভাগের 4 হবে, 6 ভাগের 2 হবে, 3 ভাগের 1 হবে। তো এটা আমরা কিভাবে করব, এটা একটু আমরা চিন্তা করি। আমরা তো এটা আগে কি করেছিলাম, গুণ করে করে বের করেছিলাম, তাই না? তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হর কত আছে, হর 24, কিন্তু এখানে হরগুলা সবগুলা ছোট, এখানে হরগুলা কি সবগুলাই ছোট। তো এখন যদি ছোট হয়, হ্যাঁ ছোট হয়, তাও কিন্তু সমতুল, ছোট হইলেও সমতুল। কিন্তু এখানে বলছে এবার এটাও কি সমতুল হবে? হ্যাঁ হবে। আমরা যেহেতু আগে একটা বড় তৈরি করেছিলাম গুণ করে করে, তাহলে ছোট যদি তৈরি করি, যেহেতু বড়র বিপরীত হচ্ছে ছোট, আর তাহলে গুণের বিপরীত হবে ভাগ। ঠিক আছে? তাহলে এখন আমরা ভাগ করব। আমরা যদি 8কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 4, আবার এই 24কে যখন 2 দ্বারা ভাগ করি তখন হতে হবে 12। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ভাগ করলেও সমতুল হয়। আবার যদি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা এটাকে আটকে যাবে না, তাই আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না। এবার আমরা 4 দ্বারা প্রথমে 2 দ্বারা ভাগ করেছিলাম, পরে হচ্ছে 3 দ্বারা যায় না, যেহেতু আমরা 4 দ্বারা দেখি। 4 দ্বারা যখন এটাকে আমরা ভাগ করবো, 4 দ্বিগুণে হবে কত, 8, আর 4 6 হবে 24। তাহলে এই 24 ভাগের 8 আর হচ্ছে 6 ভাগের 2, এটাও আমরা সমতুল ধরে নিতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা যদি আবার 1 দ্বারা ভাগ করি, 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা ভাগ করলে 8 একে হচ্ছে 8, এই যে, আর 3 8 হচ্ছে 24। তার মানে এই সবগুলা, এই 24 ভাগের 8-এর সমতুল কিন্তু এইগুলো। আবার যদি আমরা গুণ করে করে বের করি, এগুলোও হবে। ঠিক আছে? তো এখন আমরা কিভাবে কোনটা তৈরি করব সেটা আমাদের ভিত্তির উপর, মানে আমাদের যে প্রশ্নের চাহিদা থাকবে এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এভাবে বানাবো। ঠিক আছে? আচ্ছা, তো এবার এখানে আমাদের নিচে যেটি আছে সেটি বলছে কি, খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করি।
তো খালি ঘরের সংখ্যাগুলো যদি নির্ণয় করতে চাই, আমি এখানে বেশি না, আমি দুইটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করব। ভগ্নাংশের খালি ঘরের নিয়ম আমরা দেখি। এখানে ভগ্নাংশের খালি ঘর, এই ভগ্নাংশের খালি ঘর পূরণের আমি দুইটা নিয়ম দিব। এই দুইটা নিয়ম একটু খেয়াল করবা, তাইলে মোটামুটি আমাদের ভগ্নাংশের খালি ঘর পৃথিবীতে যতগুলো থাকবে সবগুলো আমরা পূরণ করতে পারবো। তো ভগ্নাংশের খালি ঘরের নিয়ম হচ্ছে, আমরা দেখব বড়র দিকে খালি ঘর কিনা। বড় এর, এটা আমি আবার প্রয়োগ করে দেখাবো। বড় এর দিকে খালি ঘর থাকলে প্রথমে ভাগ এবং পরে গুণ করব। আর যদি ছোটর দিকে খালি ঘর থাকে, তো এটা কিভাবে আমরা প্রয়োগ করবো আমরা সেটা দেখব। ছোট এর দিকে খালি ঘর থাকলে প্রথমে ভাগ এবং পরে আবার ভাগ করতে হবে। তো এইটুকু হচ্ছে আমাদের দুইটা নিয়ম। আমি কি বলেছি এখানে, আমি আবার একটু যদি আমি সূত্রটা বলি, সূত্রটা আমি প্রয়োগ বুঝাবো এবং প্রয়োগে আমরা কিভাবে করতে পারি সেটাও দেখাবো। তো এখানে বলছি বড়র দিকে খালি ঘর আছে কিনা সেটা আমরা দেখব। কিভাবে দেখব আমি সেটা দেখাচ্ছি। তো নিয়মগুলো একটু মানে পজ করে, ভিডিওটা পজ করে তোমরা নিয়মগুলো মুখস্থ করে ফেলো অথবা খাতায় লিখে ফেলো, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। তো বড়র দিকে যদি খালি ঘর থাকে, প্রথমে আমাদেরকে ভাগ করতে হবে, পরে আবার এটাকে গুণ করতে হবে। তো আমরা এখানে একটু 1 নম্বর যে প্রশ্নটা আছে, 1 নম্বর প্রশ্নটা আমরা দেখি আমার 51 নং পৃষ্ঠায়। তো এখানে বলছে 7 ভাগের 3 ভাগ আর হচ্ছে 9, এটা হচ্ছে খালি ঘর। তো এখন আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, যেটা কি আমি কিন্তু দুইটা নিয়ম পেয়েছি, একটা হচ্ছে ছোটোর দিকে খালি ঘর আর একটা হচ্ছে বড়োর দিকে খালি ঘর। যেহেতু আমি নিয়ম দুইটা পেয়েছি, দুইটা নিয়মই আমি এখানে প্রয়োগ করে দেখব যে কোন নিয়মটা আমার এখানে কাজ করে। তো এখানে আমরা দেখি এই যে কিভাবে তুলনা করব এবং কিভাবে এটা প্রয়োগ করব সেটা আমি বোঝাচ্ছি। খালিঘর যেই পাশে আছে সে উল্টা পাশে যাইবা, হ্যাঁ, বিপরীত পাশে। খালিঘর কোথায় আছে? হরের দিকে খালিঘর আছে। তাহলে আমরা লবের দিকে চলে যাব এবং তুলনা করব। তো লব এখানে কত আছে? 3, এখানে কত আছে? 9। বিষয়টা একটু খেয়াল করো। লবের দিকে আমরা চলে যাব, লবকে আমরা তুলনা করব বড় না ছোট। তাহলে কোনটা বড়? এই 9 বড়। খালিঘরটা কোথায় আছে? এই 9-এর দিকে খালিঘর আছে। বুঝতে পারছো? আমি আবার একটা বিষয়টা বোঝাচ্ছি। আমরা খালিঘরটা দেখব লবের দিকে আছে নাকি হরের দিকে আছে। যদি লবের দিকে থাকে তাহলে হরের দিকের গুলো আমরা তুলনা করব, আর যদি হরের দিকে থাকে তাহলে লবের দিকে যে অঙ্কগুলো মানে সংখ্যাগুলো আছে ওইগুলো আমরা তুলনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হরে খালিঘর আছে, আমরা লবের দিকে তুলনা করি, এটা ছোট এটা বড়। তাহলে খালিঘরটা আছে কোথায়? খালিঘরটা আছে হচ্ছে এখানে। তার মানে কোন পাশে আছে? বড় এর দিকে আছে। যেহেতু বড় এর দিকে খালিঘর থাকবে, বিষয়টা একটু খেয়াল করো, বড় এর দিকে খালিঘর থাকবে, প্রথমে ভাগ করব, তারপর আবার এই যে ফলটা হবে এই ফলটাকে কিন্তু আমরা গুণ করবো। আমি কিন্তু এখানে লিখি নাই, কারণ এখানে বুঝাবো এই জন্য আমি লিখি নাই। প্রথমে ভাগ করব। তো আমরা কি খালিঘর দ্বারা খালিঘরকে মানে 7 দ্বারা খালিঘরকে ভাগ করতে পারবো? কখনোই না। ওই দুইটাকেই ভাগ করতে পারবে যে দুইটাকে আমরা তুলনা করেছি। তাহলে কোনটা দ্বারা কোনটাকে ভাগ করা যাবে? ছোট সংখ্যা দ্বারা অবশ্যই বড় সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এই 9কে আমরা 3 দ্বারা ভাগ করি, 9 ভাগ হচ্ছে 3 সমান কত হবে? 3। এবার যে ফলটা হয়েছে এখানে, এই ফলটা দ্বারা আমি এই যে আরেকটা অপর দিকে যেটা থাকবে খালিঘরের পাশে সেটাকে আমরা গুণ করব। তাইলে এখানে আমরা যদি এই 7কে আমরা 3 দ্বারা গুণ করি, কত হবে? 3 7 21। আমরা সুন্দরভাবে কিন্তু আমরা নিয়মটা প্রয়োগ করলাম এবং আমরা এখান থেকে সমাধান করতে পারলাম। তো এটা 1 নম্বর চলে গেছে। আমরা 2 নম্বরটা একটু দেখি। 2 নম্বর বলছে 9 ভাগের হচ্ছে 5 ভাগ আর সমান হচ্ছে খালিঘর নিচে হচ্ছে 18। তো আমরা আবারও প্রয়োগ করি, ওই নিয়মটাই প্রয়োগ করি এবং আমরা ওই নিয়মটা প্রয়োগ করে দেখব এটা আমরা সমাধান করতে পারি কিনা। তো এখানে আমরা দেখি প্রথমে খালিঘর কোথায় আছে? এখানে। তার মানে এর অপর পাশে আসলাম, এখানে 9, এখানে 18। তো এখানেও আমি দেখলাম কি বড় এর দিকে খালিঘরটা আছে। যেহেতু বড় এর দিকে খালিঘর আছে, আমাদেরকে কি করতে হবে? এই বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করি, 9 ভাগ, আমরা ভাগ করলে কত হবে? 2। এই যে ফলটা আসলো, এই ফলটা আমরা কি করব? পরবর্তী যে অপর পাশে যেটি আছে সেটার সাথে গুণ করব। 5-এর সাথে যদি আমরা গুণ করি, 5 দ্বিগুণে হবে 10। একেবারেই খুব আমার মনে হয় আর কি সহজ। তারপর যদি তোমাদের সহজ মনে না হয় অবশ্যই আমাকে জানাবে।
তো আমরা 2 নম্বর করলাম, আমরা এখন 3 নম্বরটা যদি নিয়মটা দেখি যে খালি ঘর কোথায় আছে এই পাশে, তাহলে আমি পরের পাশে চলে যাই, বিপরীত পাশে। তো বিপরীত পাশে এখানে 1 আছে, এখানে 7 আছে, তাহলে কোনটা বড় কোনটা ছোট? এটা ছোট। এইবার আমরা বুঝতে পারলাম তাহলে খালি ঘরটা কোথায়? এইখানে, তার মানে এটা ছোট, ছোটোর দিকে খালি ঘর আছে। তো ছোটোর দিকে যে খালি ঘরটা আমি বলেছিলাম নিয়মটা, প্রথমে ভাগ করব, তাহলে কোনটা দ্বারা কোনটাকে ভাগ করব? ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ করব, যে পাশে 2টি সংখ্যায় আছে। তাহলে আমরা এটা এই 7কে আমরা 1 দ্বারা ভাগ করি, ফলটা কত হবে? 7। তো যেহেতু ছোটোর দিকে আছে, আমি বলছিলাম যে আবার ভাগ করব, আবার ভাগ করব। তাহলে কি দিয়ে ভাগ করব? এই পাশটা আমরা করে ফেলছি, যে ফল হয়েছে এই ফল দ্বারা আমি এই যে এই পাশে যেটা থাকবে আমি সেটাকে ভাগ করব। তো আমরা যদি 21কে ভাগ করি এই 7 দ্বারা কত হবে? 3 হবে। বিষয়টা কি বোঝাতে পেরেছি? আচ্ছা, তো এখানে আমরা যদি 4-এ যাই, 4 নম্বরে আছে 36 ভাগের 9 ভাগ। আমি 4 নম্বরটা করি, তাহলে তোমাদের আরও পরিষ্কার হবে। 36 ভাগের 9 ভাগ, এখানে আছে খালি, তারপর নিচে আছে 12। এইবার আমরা দেখি এখানে খালি ঘর আছে কোথায়? এই পাশে। এর পরের পাশে যাই, এটা হচ্ছে 12, এটা ছোট 36, তার মানে ছোটোর দিকে খালি ঘর আছে। যেহেতু ছোটোর দিকে খালি ঘর আছে, আমরা কি করব? আমরা প্রথমে ভাগ করব, আবারও ভাগ করব। তাহলে 36 কে ভাগ করব 12 দ্বারা। 36 ভাগ হচ্ছে 12, ফলটা কত হচ্ছে? 3-12 হচ্ছে 36। এবার এই 3 দ্বারা আবার এটাকে ভাগ করতে হবে। 3 দ্বারা যদি আমি 9কে ভাগ করি, তাহলে কত হবে? এখানে 3। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের 50 এবং 51 নং পৃষ্ঠা 2টি সমস্যায় আমরা সমাধান করলাম। আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে, মানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশ আমরা তৈরি করতে পারি, এবং ভগ্নাংশের যদি খালি ঘর থাকে সেটা আমরা কিভাবে পূরণ করতে পারি। তো আগামী ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।